প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ২৯। লেখক ডিআরএম সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। দেখতে দেখতে মায়েরার এক্সাম শেষ। মায়েরা তো মহা খুশি। এতদিন এক্সামের প্যারায় মন খুলে কিছু করতে পারেনি। আজ যা মন চাই করবে, শান্তিতে একটু মজা করবে, ভাবতেই শান্তি লাগছে। আম্মাজান, আমি শাড়ি পরতে চাই। মায়েরার কথা শুনে ত্রিনা বেগম মৃদু হেসে বলল, কেন? মায়েরা আমতা আমতা করে বলে, আমার বান্ধবীর সাথে মেলায় ঘুরতে যাব। যাই। এক্সাম তো শেষ। ত্রিনা বেগম হেসে বলল, পাগলি মেয়ে, পারমিশন চাইছিস কেন? তোর মন চাইলে পড়বি, ঘুরবি। মায়েরা মন খারাপ করে বলে, কিন্তু আমার শাড়ি নেই। তোমার শাড়ি আছে? আমি পরতেও পারি না, আমায় পরিয়ে দিবে? ত্রিনা বেগম হেসে ফেললেন। এগিয়ে গিয়ে আলমারি থেকে সবুজ রঙের একটা সিল্কের জর্জেট শাড়ি বের করে আনে। মায়েরা অবাক হয়ে বলে, ওয়াও, এই শাড়িটা তো অনেক সুন্দর আম্মাজান। এটা তোমার? ত্রিনা বেগম শাড়ির ভাঁজ খুলে ধীরে ধীরে মৃদু হেসে বলেন, এটা আমার ইরফানের বইয়ের জন্য কিনেছি। শুদ্ধ আর ইরফানের বইয়ের জন্য একই রকম শাড়ি কিনে রেখেছিলাম। আজ তুই নিজেই পরতে চাইছিস, তাই বের করে দিলাম। মায়েরা খুশি হয়ে বলে, শুদ্ধ ভাইয়ের বউ কে হবে তুমি ঠিক করে রেখেছো আম্মাজান? কোথায় সে? আমার সাথে তো পরিচয় করালে না। ত্রিনা বেগম মৃদু হেসে বলেন, তুই তোর বান্ধবীর সাথে ঘুরে আয়, এরপর শুদ্ধর বউকে দেখতে নিয়ে যাব। এখান থেকে খুব বেশি দূরে নয় ওদের বাসা। মায়রার চোখ উজ্জ্বল হলো। ওয়াও, এই গ্রামেরই মেয়ে? ভালোই হবে, তার সাথে জমবে ভালো। মায়রা শাড়ির ভেতরের কাপড় পরে আসলে ত্রিনা বেগম খুব সুন্দর কুচি করে মায়রাকে শাড়ি পরিয়ে দেয়। জর্জেট হওয়ায় সময় লাগলো পরিয়ে দিতে। বেশ অনেকগুলো সেফটি পিন লাগিয়েছে। মায়রা খুব মনোযোগ সহকারে দেখছে শাড়ি পরানো, যেন এরপর কখনো পরতে ইচ্ছে করলে নিজে নিজেই পরতে পারে। ভালোই লাগে শাড়ি পরতে। ত্রিনা বেগম শাড়ি পরানো শেষ করে মায়রার আঁচল ঠিক করে দিল। জিজ্ঞেস করলো, আঁচল ছেড়ে রাখবি নাকি কুচি করে কাঁধে তুলে দিব? মায়রা ছেড়েই রাখতে বলে। ত্রিনা বেগম মায়রার কথায় শাড়ির আঁচল কাঁধে ছেড়ে দিল। সম্পূর্ণ শাড়ি পরানো শেষ করে মায়রার থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। ফর্সা শরীরে গাঢ় সবুজ রঙের শাড়িতে মায়রাকে ফুটেছে বেশ। ত্রিনা বেগম শব্দ করে বলে ওঠে, মাশাল্লাহ, সুন্দর লাগছে তো আমার ইরফানের বউটাকে। মায়রা লজ্জামাখা হাসিতে হাসল। সুন্দর বলার চেয়ে ইরফানের বউ বলাই বেশি লজ্জা পায় মেয়েটা। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, এসে কিন্তু শুদ্ধ ভাইয়ের বউকে দেখতে যাব আম্মাজান, তুমি রেডি হয়ে থাকো। ত্রিনা বেগম মৃদু হেসে মায়রার চঞ্চলতায় মনটা বেশি ভালো হলো শুদ্ধর জন্য পছন্দ করা মেয়েকে দেখতে যাবে ভেবে। মায়রার মাথার ওপরে শাড়ির আঁচল টেনে মিমের বাড়ির দিকে যায়। হাঁটতে একটু একটু প্রবলেম হলেও খুব বেশি হচ্ছে না। এর আগে একবার পড়েছিল, দ্বিতীয়বার সামলে নিতে পারছে মোটামুটি। মিমের বাড়ি গেলে তাকে পায় না। মেয়েটা নাকি তার খালার বাসায় বেড়াতে গিয়েছে। মায়রার মন খারাপ হয়, তাহলে সে একা একা শাড়ি পরলো কেন? মন খারাপ নিয়ে উল্টো পথে হাঁটা ধরে। নিজে নিজেই ঘুরে বাড়ি যাবে এই ভেবে ধীর পায়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে মাঠ দিয়ে ফাঁকা জায়গায় একটা ছোট্ট পুকুরের পাশে গিয়ে দাঁড়ালো। আশেপাশে তেমন কেউ নেই। মায়েরা পুকুরের একদম পাড়ে গিয়ে দাঁড়ায়। বিকেলের আফসা রোদের ঝলকানি পুকুরের পানিতে পড়ছে। পুকুরের টলটলে পানিতে পাড়ে দাঁড়ানোর মায়রার শাড়ি পরিহিত প্রতিচ্ছবি জলজল করছে। মায়রা নিজ প্রতিচ্ছবির পানে চেয়ে রইল। মুখে হাসি ফুটল না, বরং মন খারাপ হলো ভীষণ। ইরফান গত সপ্তাহে আসেনি। তার এক্সামে প্রতি সপ্তাহে একবার হলেও আসতো, কিন্তু গত সপ্তাহে না আসায় মায়রার মন খারাপ হয়ে আছে। কেন যে নিজেই বুঝতে পারছে না। এসে তো সেই ধমকাধমকি করে, তবুও মায়রার ইচ্ছে হয় সে আসুক, কিন্তু আসে না। বিড়বিড় করলো, আসবেই না তো, পছন্দ করে না, আসবে কেন? পাষাণ লোক কিনা। পাশ থেকে একটা বিড়ালের বাচ্চা মিউ করে ডেকে ওঠে। মায়েরা ঘাড় বাঁকিয়ে মাথা নিচু করে দেখে, তার পায়ের কাছে একটা ছোট্ট বিড়ালছানা তার দিকে জলজলে চোখে তাকিয়ে আছে। মায়রার মুখে হাসি ফুটে ওঠে। নিচু হয়ে বিড়ালছানাকে কোলে তুলে নেয়। বিড়ালের বাচ্চাটা যেন আদুরে কোল পেয়ে গুটিয়ে গেল মায়রার শরীরের সাথে। মায়রা হেসে ফেলল, কি সুন্দর, কি কিউট। ডান হাতটা উঠিয়ে আলতো করে বিড়ালের পশমি শরীর বুলিয়ে দিল। বিড়ালছানা মায়রার দিকে চেয়ে মিউ মিউ করে ডেকে ওঠে। মায়রার মনে হলো তাকে কিছু বলছে। হঠাৎই শব্দ করে হেসে বলে, আল্লাহ, এটা কোথায় ছিল এতদিন? এত কিউট। তোকে তো আমি আমার সাথে নিয়ে যাবই, কোনো চিন্তা নেই সোনা।
বিড়ালছানা আবারও মিউ মিউ করে। মায়েরা হাসে। ভীষণ খুশি মেয়েটা। বিড়ালকে কোলে নিয়ে হঠাৎই দৌড়ায় ধীর গতিতে। মিটিমিটি বাতাসে ভীষণ ভালো লাগছে। আশেপাশে বেশ গাছপালা। বিড়ালছানাকে একটা জায়গায় রেখে মায়েরা পাখিদের মতো হাত মেলে দৌড়ায়। পিছু পিছু বিড়াল। মায়েরা খিলখিলিয়ে হাসে। মাথা থেকে আঁচল পড়ে যায়। খোপা করা চুলগুলো উন্মুক্ত হয়ে যায়। কিছুক্ষণ পর মায়েরা পুকুর পাড়ে দাঁড়িয়ে খানিক হাঁপায়। পাশেই বিড়ালছানা তার শাড়ি ঘেঁষে দাঁড়িয়ে আছে। মায়েরা টলটলে জলের ওপর কল্পনায় ইরফানকে গম্ভীর মুখে দেখতে পেল যেন, যে তার দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে থাকে, যে দৃষ্টিতে মায়েরাকে পিপাসা ঘিরে ধরে। মৃদু হেসে কি যেন ভেবে গাইতে শুরু করে। পড়ছে কেন বিনা মেঘে বাজ, পদ্ম লেখা আমার তো নই কাজ, চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মোড়, কিছুতেই উপায় মেলে না, ও মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনাই, গড়ব ভিটে খুশির ইটে সঙ্গী হব আই, কলের পারে জলের ধারা ঘরের পারে তুই, চারটে হাতে খেলনা পাতে এক জোড়া চড়ুই, সে ভাবনারা চোখ খোলে না, ও মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই, মেলায় যাব রিক্সা চড়ে বসবি পাশে তুই, বন্দি আছে হাজার আশা বুকের মাঝে দেখ, একটু চিনে নিলেই হব দুজন মিলে এক। পিছন থেকে শান্ত কণ্ঠে গম্ভীর স্বরে ভেসে আসে, আচ্ছা। মায়েরা থেমে যায়। মুখ থেকে হাসি মিলিয়ে যায়। ভাবছে ইরফান তার কল্পনা নাকি সত্যি। সত্যি হলে সে আর জীবনেও ওই লোকটাকে মুখ দেখাতে পারবে না। হায় হায়, সে তো তার ফ্রেন্ড ছাড়া কারোর সামনে গান গায় না লজ্জায়। বিড়বিড় করছে, আল্লাহ, এইবার শুধু কল্পনায় পাঠিয়ে দাও লোকটাকে, কান ধরে উঠবস করব, আর জীবনেও গান গাইব না। ইরফান মায়েরার পিঠ ঘেঁষে দাঁড়িয়ে মৃদুস্বরে বলে, এত ফাস্ট বড় হয়ে গেলে, ভেরি ইন্টারেস্টিং। মায়েরা চোখ মুখ খিচিয়ে নিল। ইরফান আবারও একই সুরে বলে, আনসার মি, কাকে মিন করে গান গাইছিলে? মায়েরা চোখ বুজে আমতা আমতা করে বলে, কাউকে না, এমনি এমনি, সরি, আর গাইব না। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরাকে পিছন থেকে অবলোকন করলো। ডান হাতে মায়েরাকে তার দিকে ফেরাই। মেয়েটার লজ্জায় কাঁদতে ইচ্ছে করছে। দুই পায়ের নখগুলোর ওপর অত্যাচার চালাচ্ছে। দুহাত জমা করে মোচড়ায়। ইরফান মায়েরার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায়। শক্ত কণ্ঠে বলে, অন্য কেউ হলে তোমাকে সহ তাকে মমি বানিয়ে রাখবো, আন্ডারস্ট্যান্ড? মায়েরা ঢোক গিলে, এসব কানে যাচ্ছে না তার এখন। তার তো এই ইহজীবনে এমন লজ্জা লাগেনি। ইরফান দুপা পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে দুহাত গুজে দাঁড়ায়। বেশ কয়েকবার মায়েরার মাথা থেকে পা পর্যন্ত দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। মায়েরার হাতের দিকে তাকায়, ঠোঁট বাঁকায় একটুখানি। শাড়ি পরেছো কেন? মায়েরা মাথা তুলে তাকায় না, জিভ দিয়ে বারবার ঠোঁট ভেজায়। ইরফান মায়েরার নত মাথা, হাত কসলানো, বোবা পাখির মতো নিশ্চুপ দেখে তীক্ষ্ণ চোখে। অতঃপর ঠান্ডা গলায় বলে, আই ডোন্ট লাইক ইউ, বাট আই লাইক ইট। মায়েরা চোখ মেলে তাকায়। কি বলল? আবার বলল, আই ডোন্ট লাইক ইউ। একে তো 100 দিন পর এসেছে, এসে বলছে তাকে পছন্দ করে না। লজ্জারা পালিয়ে গেল। তড়াক করে মাথা তুলে তাকাই। দেখল ইরফান তার দিকেই চেয়ে আছে। মায়েরা কোমরে দুহাত রেখে বলল, কি বললেন? ইরফান বোধহয় শুনল না মায়েরার কথা। নড়চড়বিহীন মায়েরার দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে। বিমোহিত দৃষ্টি মায়েরার পানে নিবদ্ধ করে রাখে। ঘোরের মাঝে হঠাৎই শব্দ করে বলে ওঠে, মাই গ্রিন বার্ড ফ্লাওয়ার। মায়েরা বোকা চোখে তাকালো ইরফানের দিকে। ভুরুকুসকে বলে, কি বললেন? ইরফান থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়। ফোঁস করে শ্বাস ফেলে বলে, নাথিং। কথাটা বলে মায়েরার সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচল তুলে মাথা ঢেকে দেয়। শক্ত কণ্ঠে বলে, আর একদিন এভাবে বের হলে সব চুল কেটে ফেলবো, স্টুপিড।
আবার শুরু হলো স্টুপিড বলা। বাপরে বাপ! আমার কালকে মুখ ব্যথা হয়ে গেছিল এই স্টুপিড, স্টুপিড, স্টুপিড বলতে, বলতে। আচ্ছা, আবার গল্পে আসি। মায়রা মুখ বাঁকায়। এগিয়ে গিয়ে বিড়ালের বাচ্চাকে কোলে তুলে নেয়। মায়রার কোলে বিড়াল দেখে ইরফানের ভুরু কুঁচকে যায়। গম্ভীর গলায় বলে, এটাকে কোলে নিয়েছো কেন স্টুপিড? ফেলো এটাকে। কত কত জীবাণু আছে এদের বডিতে, কোনো আইডিয়া আছে? মায়েরা বিড়ালটাকে তার সাথে জড়িয়ে নিয়ে বলে, বাড়ি গিয়ে গোসল করিয়ে দেব, ওকে আমি নিয়ে যাব। ইরফান এগিয়ে গিয়ে বিড়ালের মাথায় তার দু আঙুল দিয়ে চিমটি দিয়ে ধরে। বিড়াল মিউ করে ওঠে। মায়েরা চেঁচিয়ে ওঠে, হাই হাই, ছাড়ুন ওকে। ইরফান শুনল না, বরং বাঁ হাতে মায়রার হাত টেনে সরিয়ে বিড়াল ছানার টুটি ধরে মাটিতে নামিয়ে দিল। এরপর মায়রার হাত ধরে হাঁটা ধরে। মায়রা ইরফানের হাত ধরে আটকাতে চায়, চেঁচিয়ে বলে, ছাড়ুন বলছি, আমি ওকে নিয়ে যাব। উফ, নির্দয় লোক, বিড়ালের ছানাটার প্রতি মায়া নেই, ছাড়ুন। ইরফান দাঁড়িয়ে মায়রার দিকে এগিয়ে আসে। মায়রা ইরফানকে দেখে আমতা আমতা করে বলে, আপনার কি প্রবলেম? ওকে আমার কাছে রাখবো। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়রা রেগে বলে, আমি ওকে না নিয়ে যাব না, আপনি যান। কথাটা বলে বিড়াল ছানার দিকে এগিয়ে যেতে নিলে ইরফান মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচিয়ে ওঠে, কি করছেন? ছাড়ুন, নামিয়ে দিন আমায়। ইরফান তার মতো হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ফাঁকা জায়গাটা থেকে মানুষের মধ্যে আসে। মায়রা লজ্জায় কুঁকড়ে যায়। মিনমিন করে বলে, প্লিজ নামিয়ে দিন। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, আমার কাজ আছে, বাদরামি করবে না, নয়তো গালের মানচিত্র পাল্টে দেওয়ার মেশিন নামাবো। মায়েরা ঢোক গিলে ইরফানের বুকে হাত ঠেলে বলে, আপনি আপনার কাজে যান, উফ, আমায় নামিয়ে দিন। ইরফান কিছু বলল না, দ্রুত পায়ে হাঁটতে থাকে। মায়েরা আশেপাশের অনেক মানুষ দেখল। তাকে কেউ যদি চিনে ফেলে তবে সে তাদের মুখ দেখাবে কি করে? মিনমিন করে বলে, আমি নিব না বিড়ালকে, এইখানে অনেক মানুষ, নামিয়ে দিন। ইরফান বিরক্ত হলো, শক্ত কণ্ঠে ধমকে বলে, শাট আপ, আমি অন্যের বউকে কোলে নিয়েছি, স্টুপিড। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে, মুখটা একটুখানি হয়ে যায়। দোয়া করছে এই গ্রামের চেনা কেউ যেন তাকে না দেখে, ভয়ানক কেলেঙ্কারি হয়ে যাবে তাহলে। ভাবনার মাঝেই কেউ একজন বলে ওঠে, কিরে তুই মায়েরা না? ন্যাও ঠেলা, বুঝো এবার। কিরে তুই মায়েরা না? কথাটা মায়রার কানে যেতে মায়রা চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। ইরফানের বুকে মুখ লাগিয়ে সিটিয়ে যায়, যেন ঢুকতে চাইছে, তাহলে আর কেউ তাকে চিনতে পারবে না। ইরফান তার হাঁটা থামায়নি, মায়রাও মুখ তোলেনি, বরং ইরফানের বুকে মুখ লাগিয়ে বাঁ হাত দিয়ে পাশ থেকে মুখ ঢেকে রেখেছে। ভদ্রমহিলা ভাবলেন মায়রা নয় হয়তো, হলে তো কথা বলতো। মায়রা ভাবছে ইরফান গায়ে কি মেখেছে এটা সে শুনবে ইরফানের থেকে। তার তো এমন সুন্দর স্মেলে ঘুমিয়ে যেতে ইচ্ছে করছে। চোখ বুঝলো মেয়েটা যদি ঘুমাতে পারতো এখানে, কিন্তু এই খবিশ লোক একটু পরেই তাকে ছুঁড়ে ফেলবে। ইরফান চোখ নামিয়ে মায়রার দিকে তাকায়, ঘুমিয়ে গেল নাকি? এই বাদর এক সেকেন্ড চুপ থাকলেও ঘাবলা লাগে। ভাবনার মাঝে মায়রা চোখ তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনার শরীর থেকে বিশ্রী গন্ধ আসছে, আমায় নামিয়ে দিন। ইরফান রেগে বলে, হোয়াট রাবিশ। ইরফান রেগে মায়রার পিঠের নিচে ধরে রাখা বাঁ হাতে মায়রার মুখ তার বুকে চেপে ধরে। মায়রা করে। কি পরিমাণ খবিশ লোক, তাকে নিঃশ্বাসটাও নিতে দিচ্ছে না। আচ্ছা, আমি তো এখানে করলাম, এই জিনিসটা খুবই ফানি লাগিছে শুনতে, যদিও তোমরা একটু হাইসো না, বুঝছো? আর হাসলে হাসো, হাসলে মন ভালো থাকে, বুঝলা? কি পরিমাণ খবিশ লোক, তাকে নিঃশ্বাসটাও নিতে দিচ্ছে না। দু হাতে ইরফানকে ঠেলে। ইরফান হাত খানিক আলগা করে, তবে মায়রাকে ছাড়ে না। মায়রা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইচ্ছে করলো এই খবিশ লোকের বুকের মানচিত্র পাল্টে দিতে, কিন্তু কিসব কোট ফোট পরনে বলে সেটা পারল না। দম বন্ধ লাগছে না বলে আরামেই চোখ বুঝল, মিটিমিটি হাসল। এই লোকটাকে অনেক সহজেই রাগানো যায়। কি সুন্দর স্মেল। বা হাতে কোটের একটুখানি আলতো হাতে আঁকড়ে ধরে অনিচ্ছায়। ইরফান তাকালো মায়রার হাতের দিকে। মায়রার মাথার পিছন থেকে তার হাত আলগা করে দিল, তবে মায়রা সেভাবে চোখ বুজে থাকলো। ইরফান দীর্ঘশ্বাস ফেলে তার ফুপির বাড়ির সামনে দাঁড় করানো গাড়ির পাশে মায়রাকে নামিয়ে দেয়। মায়রা পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান গম্ভীর গলায় বলে, সব গুছিয়ে আনো, ফাস্ট। মায়রা অবাক হয়ে বলে, কেন, কোথায় যাব? বাসায়। মায়রা বুঝলো ইরফানদের বাসায় যাওয়ার কথা বলছে, কিন্তু সে আজকে মেলায় যেতে চেয়েছিল। এই গ্রামে ছোট্ট একটা মেলা হচ্ছে,
মিম তো নেই। ভেবেছিল শুদ্ধর মায়ের সাথে যাবে, তাছাড়া শুদ্ধ ভাইয়ার বউকেও দেখবে। ইরফানের দিকে তাকিয়ে বলে, আমি আজকে যাব না, আপনি চলে যান। ইরফান ধমক দিয়ে বলে, স্টুপিড, আমায় রাগিও না, দ্রুত ব্যাক করতে হবে, ইম্পর্টেন্ট কাজ আছে আমার। মায়েরা বিরক্ত হয়ে বলে, তো কাজ করে আসলেন না কেন? আমি যাব না আজকে, ওই জেলখানায় আমার ভালো লাগে না, আবার কবে আসতে পারবো এখানে কে জানে, আমি আজকে যাব না। ইরফান শক্ত চোখে তাকায় মায়েরার দিকে। এরই মাঝে ইরফানের ফোনে কল আসলে কল রিসিভ করে কথা বলায় ব্যস্ত হয়। মায়েরা ইরফানের দিকে চেয়ে আছে, তার খুবই খারাপ লাগছে এখন। ওই বিড়ালটাকেও ফেলে আসলো। সে একদিন থাকতে চাইছে গ্রামে, সেটাও দিচ্ছে না। দিবে নাই তো, একটু আগেও তো বলল তাকে পছন্দ করে না। সব মিলিয়ে না চাইতেও মেয়েটার চোখে পানি জমল। পাষাণ লোক। ইরফানের দিকে ভেজা চোখে তাকিয়ে কথাটা বিড়বিড় করলো। ইরফান কথা বলতে বলতে মায়রার দিকে চোখ পড়লে অবাক হয়। ফোনের ওপাশে থাকা ব্যক্তিকে হোল্ড করতে বলে দ্রুত দুপা এগিয়ে এসে মায়রার গালে হাত দিয়ে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড, কাঁদছো কেন? মায়রা চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো আবদার করে, আমি মেলায় যেতে চাই, কালকে বাসায় যাব, প্লিজ। ইরফান স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে মায়রার পানে কিছু সময়, কিছু বলে না। ফোনের ওপাশের ব্যক্তিকে বলে, ক্যান্সেল এভরিথিং। ওপাশ থেকে কিছু বলে হয়তো। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ডোন্ট টক, বলে কল কেটে দেয়। মায়েরা বুঝলো না, ইরফান কি তাকে নিয়েই যাবে, আজ থাকতে দিবে না। ইরফান মৃদু স্বরে বলে, গাড়িতে ওঠো। মায়েরা মাথা নেড়ে বলে, প্লিজ, একদিনই তো থাকতে চাইছি, কালকেই চলে যাব সত্যি। ইরফান মায়েরার ঝাপসা চোখজোড়া মুছে দিয়ে বলল, যাচ্ছি না। মায়েরা খুশি হলো, সাথে সাথে মুখে হাসি ফুটে ওঠে। অতঃপর বলে, ওকে ওকে, থ্যাংক ইউ। ইরফান অবাক হয়, এই মেয়ে এই তো কাঁদলো, আবার হাসছে। বিড়বিড় করলো, পুস্কি। মায়েরা বাড়ির ভেতরে যেতে নিলে ইরফান তার হাত টেনে ধরে মায়েরার। মায়েরা পিছু ফিরে বলে, আমি আম্মাজানের সাথে যাব, হাত ছাড়ুন, আপনার সাথে গাড়িতে যাব না, ভ্যান নয়তো রিকশায় যাব, বুঝলেন, আপনি ঘুমান। ইরফান বিরক্ত হয়, রেগে বলে, আমার সাথেই যাবে তুমি। মায়েরা মন খারাপ করে। গ্রামের মেলায় এই গাড়িতে করে যাবে ভাবতেই অসহ্য লাগলো। রেগে বলল, উফ, আমি এই গাড়িতে যাব না, ছাড়ুন তো। ইরফান বিরক্ত হয়, এই মেয়ের চাওয়ার শেষ নেই। ফোঁস করে শ্বাস ফেলে বলে, ইটস ওকে, রিকশায় চলো। মায়েরা অবাক হয়ে বলে, আপনি যাবেন রিকশায়? উঠেছিলেন কখনো? ইরফান বিব্রত বোধ করে। আসলে রিকশায় কখনো ওঠা হয়নি, ছোটবেলা থেকে তো গাড়িতে চলাচল করে অভ্যাস। কিছু বলল না মায়েরাকে। মায়েরার হাত ধরে হাঁটা ধরে চুপচাপ। মায়েরার পিছু পিছু যায়। রিকশার এক কোণায় মায়েরা বসেছে, পাশে ইরফান। ইরফানের মনে হচ্ছে সে পড়ে যাবে। একটু পরপর মায়েরার দিকে রেগে তাকাচ্ছে। মায়েরা ইরফানের অবস্থা দেখে এতক্ষণ মিটমিট করে হাসলেও এবার শব্দ করে হেসে দেয়। ইরফান রেগে চলন্ত রিকশা থেকে নেমে দাঁড়ায়। মেজাজ চড়ে গিয়েছে তার। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, চেঁচিয়ে বলে, এই মামা, দাঁড়ান দাঁড়ান। এরপর মায়েরাও রিকশা থেকে নেমে দাঁড়ায়। ইরফান এগিয়ে এসে রিকশাওয়ালাকে ভাড়া মিটিয়ে দেয়। এরপর মায়েরার হাত ধরে তার গাড়ির দিকে হাঁটা ধরে। মায়েরা আর কিছু বলল না। তার ইচ্ছে এই ইহজীবনে পূরণ হবে না, থাক, তাকে মেলায় নিয়ে যাবে, এটাই অনেক। গ্রামের মেলা খুবই সাদামাটা, তবে মায়েরা ভীষণ খুশি। তার গ্রামে এমন মেলায় কত এসেছে, মন জুড়াই। মেলায় সবচেয়ে পছন্দের খাবার বড় বড় ভেজে রাখা হলুদ পাঁপড়। হাঁটছে আর সেটাই খুঁজছে আশেপাশে। অনেক কিছুই আছে এখানে। নাগরদোলা দেখলো, মিম থাকলে উঠত। দুজন দুজনকে সাপটে ধরে চিৎকার করত। ভয়ও পায় খুব, তবুও ওঠে। মজাই লাগে, ভেবে হাসলো। ইরফান অদ্ভুত চোখে আশেপাশে চোখ বোলায়। কোনো মেলায় এই জীবনে গিয়েছে কি সন্দেহ। এই বাচ্চার চক্করে তাকে আরো যে কি কি বাচ্চামিতে সামিল হতে হবে আল্লাহই ভালো জানে। মায়েরা খুঁজে খুঁজে তার কাঙ্ক্ষিত পাঁপড় পেয়ে যায়। দ্রুত সেখানে গিয়ে দাঁড়ায়। পিছু ফিরে ইরফানকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফানের হাত ধরে টেনে আনে দোকানের সামনে। আঙুল দিয়ে পাঁপড় দেখিয়ে দিয়ে বলে, কিনে দিন। ইরফান অবাক হয়ে মায়েরার দিকে চেয়ে আছে। বিস্ময় কণ্ঠে বলে, ইউনো, তুমি আসলেই পুস্কি। মায়েরা ভুরু কুঁচকে তাকায় ইরফানের দিকে। সে কিছু খেতে চাইলে সে বাচ্চা হয়ে যায়। কোমরে হাত দিয়ে বলল, আপনি কিনে দিবেন? ইরফান তার ওয়ালেট থেকে টাকা বের করে এগিয়ে দেয় দোকানওয়ালার দিকে। ফোনে কল আসে, মায়েরাকে বলে, এখানেই ওয়েট করো, আমি আসছি।
মায়েরা মাথা নেড়ে সম্মতি দেয়। হাতে একটা পাঁপড় তুলে নিয়ে একটু একটু করে খায়। কিছুক্ষণের মাঝেই পিছন থেকে ডাক শুনতে পায়, হেই বারবি ডল। মায়েরা পিছু ফিরে চোখ বড় বড় করে তাকায়। নাসিমকে দেখে অবাক হয়, এই ছেলে এখানে কেন? নাসিম হেসে বলে, কেমন আছো বারবি ডল? মায়েরা রাখতে গিয়েও রাখলো না। এটা তো ইরফান আর শুদ্ধর ফ্রেন্ড, আর লোকটা জানেই সে ইরফানের বউ, তাই কিছু না বলে ভালোভাবে উত্তর করলো, ভালো। নাসিম মায়েরাকে আগাগোড়া দেখে পাশে দাঁড়িয়ে বলে, তোমাকে তো নতুন বউ লাগছে, কিউট বারবি ডল। মায়েরা কিছু বলল না। নাসিম আবারও বলে, কি খাও এটা? পাপড়। নাসিম কিছু একটা ভেবে বলে, ওয়েট, আসছি। একটু পর একটা ছোট ব্যাগে বেশ অনেকগুলো চকলেট আর আইসক্রিম এনে মায়রার পাশে দাঁড়ায়। হাতের ব্যাগ মায়রার দিকে এগিয়ে দিলে মায়রা ভুরুকুসকে তাকায়। নাসিম হেসে বলে, নাও, এসব তোমার ফেভারিট জানি, ফিরিয়ে দিও না, আমি কিন্তু ইরফান শুদ্ধর ফ্রেন্ড। মায়রা নিতে চায়নি, তবে নাসিমের লাস্ট কথায় মৃদু হেসে বলল, থ্যাংক ইউ ভাইয়া। আপনি কি করে জানলেন এগুলো আমার ফেভারিট? নাসিম এক চোখ টিপে বলে, ওইভাবেই। আশেপাশে তাকিয়ে বলে, কার সাথে এসেছো? মায়েরা বলতে নেয়, তার আগে নাসিমকে কেউ ডাকলে ছেলেটা হেসে বলে, বাই বাই বারবি ডল, আবার দেখা হবে, সাবধানে বাড়ি যেও। বলতে বলতে চলে যায়। মায়েরা দোকানের সামনে থেকে সরে গিয়ে এক সাইডে গিয়ে দাঁড়ায়। অনেক চকলেট দেখলো। বাইরের সব খাবারই তার ফেভারিট, বাড়ির কোনো খাবারই ভালো না। পাঁপড় খাওয়া শেষ। ব্যাগ থেকে একটা চকলেট বের করে ছিঁড়ে এক কামড় দিয়ে কয়েকবার চিবোয়। তখনই তার সামনে এসে ইরফান দাঁড়ায়। মায়েরা ইরফানকে দেখে মৃদু হেসে কিছু বলার আগেই ইরফান গম্ভীর গলায় বলে, এসব কোথায় পেলে? মায়েরা মুখের টুকু না গিলেই বলে, আপনার বন্ধু এসে দিয়ে গিয়েছে, উনি খুব ভালো মনে হয়, একটু মজা করে হয়তো, দেখুন আমার ফেভারিট চকলেট আইসক্রিম কিনে দিয়েছে। ইরফান অবাক হয়, শুদ্ধ তো এখানে নেই। রেগে বলে, কোন ফ্রেন্ড? মায়েরার নাম মনে পড়ে না, কি যেন নাম বলেছিল। একটু ভাবতেই মনে পড়লে বলে ওঠে, ওই তো নাসিম। কথাটা বলার সাথে সাথে ইরফানের চোখ মুখে মুহূর্তেই ক্রোধ জমা হয়। শক্ত মুখ অবয়বে মায়েরার দিকে তাকায়। হাতের সব চকলেট আইসক্রিম ছুঁড়ে ফেলে দেয়। দু হাতে মায়েরার গাল চেপে ধরে শক্ত হাতে। হুঙ্কার ছেড়ে দাঁতে দাঁত চেপে বলে, তোমার সাহস কি করে হয় অন্যের চকলেট মুখে নেওয়ার? ফেলো মুখ থেকে এসব, এই স্টুপিড, ফেলো। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার ডান হাতে 3 আঙুল মায়েরার মুখে ঢুকিয়ে মায়েরার মুখ থেকে জোর করে চিবানো চকলেট বের করে ছুঁড়ে ফেলে। মায়েরা খুব খুব করে কেসে আবার পড়ি, ঠিক আছে, অনেক হাসি ফেলছি। ইরফান তার ডান হাতে 3 আঙুল মায়েরার মুখে ঢুকিয়ে মায়েরার মুখ থেকে জোর করে চিবানো চকলেট বের করে ছুঁড়ে ফেলে। মায়েরা খুব খুব করে কেসে ওঠে। ইরফান বাঁ হাতে মায়েরাকে তার সাথে শক্ত করে চেপে অপর পাশ দিয়ে মায়েরার মুখ নিচু করে নেয়। মায়েরার মুখের সামনে ডান হাত পেতে দাঁতে দাঁত চেপে বলে, সব থুতু ফেলবি, নয়তো খাওয়ার জন্য এই মুখ রাখবো না, স্টুপিড গার্ল। মায়েরা হতভম্ব, তার সাথে কি হচ্ছে? এই লোক পাগল, তার সামনে হাত পেতে বলছে থুতু ফেলতে, পাশেই তো মাটি। ভাই তোমরাও একটু হাসো, আমিও একটু হাসি, ঠিক আছে? কি পরিমাণ মেন্টাল হলে এরকম করে, খাইলই না একটু, আর ফেলতে হবে পাশে, ফেল, নাটক। হুম। আচ্ছা, এই ভালোবাসা দেখে তোমাদেরকে একটা ভালোবাসার গল্প শোনাই, ফানি গল্প, বুঝছো? আমার একটা বান্ধবী আছে, ওর নাম রোজা, বুঝলা? এইবার ও, কি বলবো, ও অনেক ভালো। আমাদের একটা ফ্রেন্ডও আছে। ওই ফ্রেন্ডের নামটা আর না বলি। ওই ফ্রেন্ড যদি কিছুই বলে, ও যদি একজনের প্রতি ভালোবাসা দেখায়, ও একজনকে পছন্দ করে, ওর প্রতি যদি ভালোবাসা দেখায়, তো ও এভাবে বলে, ভালোবাসা কানে ধরছি আর না, কষ্ট আমি পাইছি তুমি না। বুঝছো? এই কথাটা ওর মুখে যে এত ফানি লাগে, আমার কাছে মনে হয় যেন ওর মুখে এই কথাটা মানায়। তাই আমি আবার ওকে রোজা ভালোবাসা বলে ডাকি। ও আমাকে দেখলেই বলে, অরোরা ভালোবাসা কানে ধরছি। আমিও ওকে দেখলে বলি, ভালোবাসা কানে ধরছি। বুঝছো? তো ইরফানের রাইট নাও এই কাহিনী দেখে আমরা সবাই একসাথে বলবো, ভালোবাসা কানে ধরছি আর না, কষ্ট আমি পাইছি তুমি না। আচ্ছা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করবে কে? হ্যাঁ, সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।